এবং কাতারের আমিরের সাথে ওনার যেই ছবিটা দেখা যাচ্ছে যে কাতারের আমিরের পিছনে কাতারের জাতীয় পতাকা, এদিকে প্রফেসর মোহাম্মদ ইউনূস বসা, তার পিছনে ফ্ল্যাগ স্ট্যান্ডটা আছে কিন্তু আমাদের দেশের ফ্ল্যাগটা অর্থাৎ জাতীয় পতাকাটা নাই। এটা নিয়ে তো অবশ্যই একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। মনে রাখতে হবে কোনো দেশের রাষ্ট্রপ্রধান যখন অন্য একটা দেশে সফর করে তখন সেই রাষ্ট্রীয় সফরে ওই সফরকালীন দেশের যে অ্যাম্বাসি থাকে সেই অ্যাম্বাসেডারের দায়িত্ব থাকে এই জাতীয় জিনিসগুলোকে দেখাশোনা করা। তারে কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসি রয়েছে দোহাতে, অতএব ওখানে কিন্তু একজন অ্যাম্বাসেডারও আছে। আমি যেটা মনে করি, অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেব ওখানে যখন গেলেন এবং আমরা ফ্ল্যাগ স্ট্যান্ডটা খালি দেখলাম, আমি বিশ্বাস করি যে ওখানে যিনি অ্যাম্বাসেডার ছিল তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে নাই। এটা ভুলে যাওয়ার কোনো বিষয় না, এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আমার দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান গিয়েছেন ওই দেশের প্রধানের সাথে বসতে, সেইখানে ফ্ল্যাগ স্ট্যান্ড খালি থাকবে। আমি মনে করি এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বহির্বিশ্বের সামনে অন্তর্বর্তী সরকারের প্রধানকে বিতর্কিত করার জন্য, হেয় করার জন্য। এবং আপনারা জানেন ফ্যাসিস্ট শেখ হাসিনা অগাস্ট মাসের 5 তারিখ পালিয়ে যাওয়ার পরে 8 মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনও আমরা কিন্তু প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনার রেখে যাওয়া আওয়ামী দোসরদেরকে সরাতে পারি নাই। কাতারের এই ঘটনাটা থেকে অন্তর্বর্তী সরকার একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। যেই মুহূর্তে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি, যেই মুহূর্তে আমরা জাতীয় নির্বাচন চাচ্ছি, ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ চাচ্ছি, সেই সময় এইটা একটা মেসেজ যে এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া দোসররা বসে রয়েছে, আওয়ামীপন্থী মানুষজন বসে রয়েছে যারা অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে চায়, হেয় করতে চায়, ছোট করতে চায়। এই মানুষগুলোকে রেখে আমরা যদি জাতীয় নির্বাচনে যাই, অতএব ওই জাতীয় নির্বাচনটাও কিন্তু বিতর্কিত হবে। অতএব অন্তর্বর্তী সরকারকে এই ছোট্ট ঘটনাটা থেকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে যে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের পূর্বে, অর্থাৎ জাতীয় নির্বাচনের পূর্বে ক্ষমতায় যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে সরাতে হবে। না হলে আজকে একটা ছোট ঘটনা ঘটেছে, ভবিষ্যতে একটি বড় ঘটনা ঘটবে এবং এইভাবে করে বাংলাদেশকে বিতর্কিত করা হবে, রাজনীতিকে বিতর্কিত করা হবে, দেশকে কলঙ্কিত করা হবে। আমরা এটা চাই না। অতএব অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি, এই ছোট ঘটনা থেকে বড় শিক্ষা নিন এবং দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামীপন্থী শেখ হাসিনার রেখে যাওয়া দোসর যারা রয়েছে তাদেরকে বরখাস্ত করুন, নতুন নিয়োগ করুন এবং নতুন নিয়োগের ক্ষেত্রেও খেয়াল রাখুন যে তারা যাতে আওয়ামীপন্থী ভারতপন্থী না হয়। এটাই আমার আহ্বান এবং অনুরোধ। না, এখানে আমি কিন্তু আমার আগের বক্তব্যেই বলেছি যে 8 মাস পেরিয়ে গেছে। 8 মাস খুব ছোট সময় নয়। নিঃসন্দেহে আপনি যদি চিন্তা করেন যে একটি গণতান্ত্রিক সরকার 5 বছর ক্ষমতায় থাকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সেই 5 বছরকে যদি আপনি 8 মাস দিয়ে ভাগ করেন তাহলে এই অন্তর্বর্তী সরকার কিন্তু একটা লম্বা সময় চলে গেছে। যদি 1 বছর হয় তাহলে 5 ভাগের 1 ভাগ একটি গণতান্ত্রিক সরকারের সময়, সেখানে 8 মাসকে তো আপনি 7 ভাগ বা 8 ভাগে ফেলতে পারেন। তো একটি গণতান্ত্রিক সরকারের যে সময়সীমা 5 বছর, তার 7-8 ভাগ সময় পেরিয়ে গেছে। অতএব এটা খুব ছোট সময় সেটা আমি বলবো না। এই সময়টার মধ্যে যেভাবে আওয়ামী দোসরদেরকে প্রশাসন থেকে সরানোর প্রয়োজনীয়তা ছিল সেটা কিন্তু হয় নাই। এটা আমি আগের বক্তব্যে স্পষ্ট করে বলেছি। এই কারণে আমি বারবার অনুরোধ করছি, এখন ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী অবস্থানে আমরা যেভাবে ছিলাম, অন্তর্বর্তী সরকার বা প্রফেসর মোহাম্মদ ইউনূস তো আমাদের সকলের, আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম উনি আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমতায় এসেছেন, ওনার বিরুদ্ধে তো আমরা রাজপথে আন্দোলন করতে পারবো না। এই কারণে আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে ভুলগুলো থেকে শিক্ষা নিন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া দোসরদেরকে অপসারিত করুন এবং নতুন নিয়োগের ক্ষেত্রে বারবার ক্রস চেক করুন যে আপনি কি আওয়ামীপন্থীকে একজনকে নিয়োগ দিচ্ছেন, দিল্লিপন্থী একজনকে দিচ্ছেন, নাকি শেখ হাসিনার পন্থী একজনকে দিচ্ছেন। আমরা গণতান্ত্রিক বাংলাদেশে, ভবিষ্যতের বাংলাদেশে এই আওয়ামীপন্থীদের, দিল্লিপন্থীদেরকে আর দেখতে চাই না। উদ্যোগটা ঠিকমতো পাইনি দেখেই বারবার আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি।